আসসালামু আলাইকুম। আজকে আমার লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী সদর দপ্তরের কিছু সমস্যা নিয়ে কথা বলা। একটা জিনিস হচ্ছে সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ারার্কি আছেন মিলিটারি ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে আওয়ামী দোসর। সো আওয়ামী দোসর যারা ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড। কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে। কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই 2024-এর যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই। অনেক জেনারেল আছেন যারা ওই 3, 4, 5 তারিখের মধ্যেই তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা সবাই জানি লেফটেন্যান্ট জেনারেল, এখন যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর হয়েছেন, তখন মেজর জেনারেল ছিলেন চিটাগাঙে, তারা সরকারের পক্ষে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস এলিমেন্টটা হচ্ছে মিডল র্যাঙ্কিং, হায়ার মিডল র্যাঙ্কিং, ব্রিগেডিয়ার টু কর্নেল। এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনার রেজিমের পক্ষে, আর এরা এখন ওয়েটিং আছে, নেক্সট জেনারেল হওয়ার লাইনে আছে। এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইমে, যারা তারা কোন দিকে যাবে। বাট সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে, এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা। আপনি দেখবেন যে যারা ঢাকাতে, মানে সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীটা অনেক বড়। সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি, সবার কিন্তু চাকরি জীবনে অ্যাটলিস্ট 3 বছর সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা, তাই না? আমার 28 বছর চাকরিতে আমি ঢাকায় চাকরি করছি মাত্র 1 বছর। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো মানে কাউকে রিকোয়েস্ট ম্যানিপুলেশনের মধ্যে নাই। সো আপনি যদি ম্যানিপুলেশন না মধ্যে থাকেন তাহলে থাকবেন। বাট এখানে সবচেয়ে হচ্ছে এই পার্টিটা হচ্ছে যাদের চাকরি গত 15 বছরে 7 থেকে 8 বছরের বেশি ঢাকাতে, তারা ইজিলি আইডেন্টিফাইড, তারা হচ্ছে সেই আওয়ামী সুবিধাভোগী। এর মধ্যে যেটা আছে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস আর্মি হেডকোয়ার্টারে, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, বিভিন্ন ডাইরেক্টর যে কর্নেল স্টাফ ইম্পর্টেন্ট যেগুলো আছে, MS ব্রাঞ্চ ভেরি ইম্পর্টেন্ট যারা পোস্টিং করে সেনাবাহিনীতে। তারপর আছে DGFI এর ডাইরেক্টর গুলা। সো এর মধ্যে যারা গত 15 বছরে 7 থেকে 8 বছর চাকরি করেছে তারা কিন্তু আওয়ামী দোসর। আমি প্রথমে আসবো হচ্ছে DMI, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, 34 লং কোর্সের অফিসার। এই অফিসারের সাথে আমি চাকরি করেছি, বাট আমি খারাপ কিছু তখন চাকরিতে দেখিনি। বাট যেটা হয়, মানে অনেকের যে র্যাঙ্ক এন্ড আদার জিনিসটা লোভে পড়ে, এবং আওয়ামী লীগ যেটা খুব ভালোভাবে তাদেরকে এই লোভটাকে, র্যাঙ্ক, বিভিন্ন পদ পদায়ন, এগুলার লোভে ফেলে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের দলে নিয়েছে। এখন এরা এমন একটা সময়, যেমন গত এই সেলিম আজাদ গত জুনে DMI হিসাবে ছিল, এর আগে আর্মি হেডকোয়ার্টারে ছিল। আমি দেখেই বলি, এ ছিল হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, গতকালকে, যে রেজানুর, মেজর জেনারেল রেজানুর, সে হচ্ছে বিডিআর পিলখানার যে পিলখানা যে হত্যাকাণ্ড, এটার পিছনে নেপথ্যের একজন কারিগর। সে তখন র্যাবের ADG ছিল, তার স্টাফ ছিল। দেন স্যার কর্নেল স্টাফ অফ MI ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ, সে যখন MI ডাইরেক্টরটা ছিল, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ, আপনারা সবাই জানেন ওই যে কামাল মজুমদারের মেয়ের জামাই এবং ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট জেনারেল আজিজ, সে যখন ইয়াতে ছিল, BDR এ ছিল, BDR এর ইন্টেলিজেন্স চিফ ছিল, তাকে অনেক চেষ্টা করেছিল জেনারেল আজিজ জেনারেল বানাতে পারে নাই, তার স্টাফ ছিল। নাও কর্নেল স্টাফ থাকাকালীন যেটা হয়, 2018 ইলেকশন তো কন্ডাক্ট করেছে, এর মধ্যে তার অবদান ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে বিভিন্ন অফিসার, এবং তার আর একটা ডেপুটি আছে কর্নেল আজহার, সেও ওখানে 7 বছর ধরে আছে। এরা
এই আওয়ামী লীগের দোসরা তারা করে কি, যে সমস্ত অফিসাররা এই আজহার হওয়ার আগে র্যাবে ছিল, মানে মিডিয়াতে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধুর অমুক, বঙ্গবন্ধু অমুক বা যে কোনো কিছুতে নেগেটিভ কোনো কমেন্ট দিয়েছে, এটার সাথে সাথে এন্ডোর্স করে তার নামে একটা নেগেটিভ রিপোর্ট বানিয়ে, মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যখন আর্মিতে ছিলাম, এএসইউতে ছিলাম, এএসইউ একটা সময় পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতো। স্ট্যান্ডার্ড ইজ গন, স্ট্যান্ডার্ডটা এখন একদম চলে গেছে। সো এরা করতো কি, মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা এই সরকারের, হ্যাঁ আপনারা সবাই জানেন যে সরকার যে সমস্ত অন্যায় দেখলেনি তো, মানে মিলিটারি সার্ভিং অফিসারদের প্রতি গুমটুম করার ইতিহাস আছে। সো সবাই ভয়ে থাকতো এই অফিসারদের নামে নেগেটিভ ইনফরমেশন ইয়া করে দিত, তার ডোসিয়ারের মধ্যে ঢুকে দিত, যাতে ফিউচারে তার প্রমোশন না হয়, কোনো কিছু না হয়। এখন দেখেন যে গত এই 15 বছর রেঞ্জে যে সমস্ত মিলিটারি অফিসাররা অন্যায়ভাবে যাদের চাকরি গেছে, স্যাক্ট হয়েছে, ফোর্স রিটায়ার্ড হয়েছে, এরা আপনারা সবাই জানেন যে প্রায় 300+ অফিসার অ্যাপ্লাই করেছে। সেনাবাহিনীর যে নিয়ম নীতি অনুযায়ী এটা নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, আমরা সবাই তাকে চিনি, সর্বশ্রদ্ধেয়। উনি নিজে কিন্তু ওই ইয়ার মধ্যে, যেহেতু উনি নিজে রিটায়ার করেছেন, উনি কিন্তু দেয় নাই। আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে আমি ভিকটিম, আমি বললাম না আমি ভিকটিম না, আমি ভলেন্টিয়ার রিটায়ার করেছি, না প্রমোশনে ভিকটিম। আমি বললাম যে বাংলাদেশ আর্মির যে স্ট্যান্ডার্ড যেটা সে অনুযায়ী পূর্বে যেটা ছিল, এখন তো লাল্লু পাঞ্জিরাও ব্রিগেডিয়ার র্যাঙ্ক নিয়ে ঘুরতেছে, যে আমি লেফটেন্যান্ট কর্নেল, আলহামদুলিল্লাহ আমার কোনো এখানে ইয়া নাই। বাট এই যে এই যারা ভিকটিম, এদের অ্যাপ্লিকেশন যখন গিয়েছে মিলিটারি কোরের মাধ্যমে দিতে হয়, এটা সেন্ট্রাল অফিসার্স রেকর্ডের মাধ্যমে তারা যায়, এবং এটা যায় ভেটিং এর জন্য এমআই ডাইরেক্টরেটে পাঠিয়েছে। এই সেলিম আজাদ তার গং, এই যত অফিসারদের আছে এরা তো আওয়ামী আমলের, এবং এরা হচ্ছে আওয়ামী আমলের সেই আওয়ামী লেসপেন্সার, এবং এদের সব নাকচ করে দিয়েছে। এবং এটা এমন স্লো, এবং এটা নিয়ে কোনো ফিডব্যাক ওই অফিসাররা পাচ্ছে না, এবং এটা নাটের উড়ে হচ্ছে সেলিম আজাদ। আচ্ছা, দেন এগেইন বাংলা প্রেজেন্টলি হিজ, আচ্ছা এখন যেটা করতেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সে তার যেহেতু জেনারেল ওয়াকারের সাথে নাকি সে নাম্বার অফ জায়গায় চাকরি করেছে, সে এখন ওভারস্টেপিং করে বিভিন্ন যে মন্ত্রণালয় বলতেছে, আর্মির যে ডাইরেক্টরেট আছে ওখানে সে ইনফ্লুয়েন্স করতেছে, এবং হি বিকাম এ মনস্টার। হি নিড টু বি চেঞ্জ। নেক্সট আসি হচ্ছে তার কর্নেল স্টাফ, কর্নেল আজহার। সে আচ্ছা, সে কত বছর ছিল এটা তো দেখতে হবে। গত 15 বছরের মধ্যে সেলিম আজাদ 10 বছর ছিল ঢাকাতে, বিভিন্ন জায়গাতে 10 বছর। সো হিজ এ কনফার্ম আওয়ামী লেসপেন্সার। নেক্সট হচ্ছে কর্নেল স্টাফ আজহার, সে ছিল 14 বছরের, গত 17 বছরের মধ্যে সে 14 বছর ছিল ঢাকায়, চিন্তা করে দেখেন। আচ্ছা, সে ছিল র্যাব ইন্টেলিজেন্স, এবং র্যাবে সে ব্রিগেডিয়ার মেজর জেনারেল জিয়াউল হাসানের আন্ডারে ছিল, এবং ওই আমলে পিপিএম পিপিই এই যত কিছু আছে সবকিছু পেতে হচ্ছে যারা তার কথা অনুযায়ী টার্গেট প্র্যাকটিস করতে পারতো, মানে হচ্ছে গুম খুন করতে পারতো। হ্যান্ড হি ইজ এ মাস্টার অফ ইট, এবং সে ওখান থেকে এসছে এনফোর্স ডিপার্টমেন্টের সাথে যে জড়িত আছে সে, এবং সে হচ্ছে যত ধরনের ফলস ইনফরমেশন যেটা আগে বলতেছিলাম সেই ইনফরমেশন গুলো কালেক্ট করতো, আর সেলিম আজাদকে দিয়ে ওদের ফাইলের ভিতরে জিনিসটা ঢুকাতো। এই অফিসার ছিল 2 বার ছিল G2 MI, তারপরে G1 ছিল MI এর 2 বার, তারপরে সে লেফটেন্যান্ট ফুল কর্নেল হয়ে ওখানে কর্নেল স্টাফ হয়েছে। মানে তাকে সরানো যাবেই না, সে হচ্ছে ঢাকায় থাকতে হবে। আর এখানে অনেক ভালো ভালো অফিসার দেখবেন, যদি যারা মানে কোথাও ইনফ্লুয়েন্স করে না তাদের এরকম দেখবেন ঢাকাতে চাকরি নাই। আমি কয়েকবার মানে বাচ্চারা যখন একটু বড় হচ্ছিল আমি কয়েকবার ঢাকা ইয়ার জন্য বলেছিলাম, যেহেতু করি নাই, আমার রিকোয়েস্ট কখনো রাখে নাই। এটা একটা আর কি আর বলবো। আচ্ছা, এবং যেটা হচ্ছে যে সমস্ত অফিসারদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়, যাদেরকে ভালো জায়গায় পোস্টিং দিতে চায় না, সে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা ম্যানিপুলেট করে। সো আজহার এবং সেলিম আজাদ ইজ এ গ্রুপ স্টিল ওয়ার্কিং ফর আওয়ামী লেসপেন্সার পুরানাদের। এই প্রেজেন্ট যে সিচুয়েশন আছে পুরোটাই সে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর্মির। আচ্ছা, এখন আসি হচ্ছে ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল নাজিমউদ্দৌলা।
নাজিমুদ্দৌলা ঢাকাতে অ্যাপ্রক্সিমেটলি 11 বছর ছিল 15 বছরের মধ্যে, এবং তার ফ্যামিলি রুট হচ্ছে তার এবং তার শ্বশুরের সাইডে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এবং সে যেটা করেছে সেটা হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশনস কন্ট্রোল করা হচ্ছে যত এয়ার অপারেশন হচ্ছে যত হেলিকপ্টার মুভমেন্ট আছে, ভিআইপি চলাচল, তারপরে আপনারা যে হেলিকপ্টার গুলো উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে, এই সমস্ত অপারেশন গুলা এবং ইয়া থেকে নিচে ফায়ার করা, আপনারা দেখেছেন স্নাইপারদেরকে বসেছে, ভারতীয় স্নাইপারদের বসাইছে বিভিন্ন জায়গাতে, ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক হয়েছে আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন। এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেছে উইথ দ্য এমও ডাইরেক্টরেট হচ্ছে দে মেনটেন লিয়াজো উইথ দ্য পুলিশ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো তাদের হেলিকপ্টার এবং ড্রোনগুলো চিরাঙে ছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আসার পরে এরা কোথাও জায়গায় ছাত্র জনতা এক হচ্ছে এই সমস্ত ইনফরমেশন পুলিশকে দিত, আর পুলিশ গিয়ে ওখানে ইয়া করতো। হি ইজ দ্য মেইন ম্যান, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস। এবং শুধু নাজিমুদ্দৌলাকে দোষ দিয়ে না, তখন সেনাপ্রধান কে ছিল? ওয়াকারুজ্জামান। তার আন্ডারেই সবকিছু হচ্ছিল। মানে আমরা যদি ধরেও নিই উনি খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি এই নাজিমুদ্দৌলা বলবে আমাকে তো বস বলছে, আর বস বলবে আমাকে এরা ভুল বুঝাইছে। ইটস এ গুড নেক্সাস। এনিওয়ে, হেলিকপ্টার আর্মস ইন এডিশন হি অর্ডারড ভেরিয়াস সিওস টু গিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে আওয়ামী লোকজনদেরকে যে শেল্টার দিয়েছে বিভিন্ন জায়গায়। আমি এর আগেও বলেছি যে ওয়াকারুজ্জামান নিজে বিভিন্ন জিওসি, বিভিন্ন ডিজিএফআই, বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন আওয়ামী লীগদের ইয়ে দিয়েছে। এখানে দুটো স্পেসিফিক ইনফরমেশন দিয়েছে। সেটা হচ্ছে ডিএমও থাকাকালীন সে এখানে 4B আছে ঢাকাতে, সিও 4B কে আওয়ামী লীগের এমপি যে শাহজাহান খান আছে না, শাহজাহান খান বদমাইশ, যে টকশোর মধ্যে আরেকজনকে মারতে গেছিল যদি মনে থাকেন, সেই শাহজাহান খানকে আর্মির এপিসির ভিতর করে 4B নিয়ে এসেছে ক্যান্টনমেন্টের ভিতরে যে ইউএন আছে, যে ইউএন এর একটা কমপ্লেক্স আছে, মানে ইউএন এর যে সমস্ত অফিসাররা থাকে তাদের ফ্যামিলিকে এই কমপ্লেক্সের মধ্যে রেখে যায় একটা ভাড়ার বিনিময়ে। তাদেরকে হয়তো মাসে 3000 বা 4000 এরকমটা, তখন আগে 3000 ছিল, এখন হয়তো বাড়তো, এরকমটা ভাড়া দিয়ে তার ফ্যামিলি থাকতে। ওই একটা বাসার মধ্যে শাহজাহান খানকে সে রেখেছিল। এটা হচ্ছে মেজবির আশেপাশে জায়গাটা এবং RISDর পাশে। তারপরে হচ্ছে ছোট মুনির একজন আছে না, টাঙ্গাইলের এমপি, ছোট মুনির, তো আমি একটু চিনি, ছোট মুনির ফ্রম টাঙ্গাইল। হ্যাঁ, হি শেল্টার তার বাসায় 5ই আগস্টের পরে এই ছোট মুনিরকে সে তার বাসায় রেখেছিল। ও আরেকটা বলি, শাহজাহান খানকে যে অ্যারেস্ট হয়েছে, যে শাহজাহান খান ইজ অ্যারেস্টেড ফ্রম ইউএন পরবর্তীতে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে অন্য জায়গায়, এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি একটা কোর্ট ইনকোয়ারি হয়েছে আর্মির ভিতরে। বাট এটার মধ্যে ওটা 4B ওটা দিয়েছে, কিন্তু ডিএমও আসে নাই ওটার মধ্যে। সে যখন কমান্ডেন্ট এসইউ ছিল, সে এই ছোট মুনিরকে এসইউ হেডকোয়ার্টারে নিয়ে গেছিল, আর্মি হেডকোয়ার্টারে একজন রাজনৈতিক লোককে, ঠিক করে নেই। তারপরে আসে হচ্ছে এরপর আসে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট MS ব্রাঞ্চ। MS ব্রাঞ্চ হচ্ছে দায়িত্ব হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করে। সেটা হচ্ছে যে সমস্ত অফিসারকে যে সমস্ত জায়গায় দেওয়ার কথা তাদেরকে দেয়। মানে যে লোকটা যেটার জন্য কোয়ালিফাইড, মনে করেন কমান্ডো, সে আইদার ইনস্ট্রাক্টর হবে অথবা কমান্ডো ব্যাটালিয়নে যাবে, যে গোয়েন্দা আছে গোয়েন্দা যাবে। বাট আমার এটা খুব মজা লাগে, আমাকে মনে করেন যে আমি প্যারা কমান্ডার ছিলাম, আমি লাস্ট যে পোস্টিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে। ওখানে আমি চাল ডাল হিসাব করতাম সৈনিকদের, খুব মজা। বাট আমি জিনিসটা সিনসিয়ারলি করেছি আর কি। এনিওয়ে, যাও ইয়াতে আসি। এই MS ব্রাঞ্চ হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শারাফ। দেখলে আপনার কি খুব সোবার এবং ভেরি হাম্বল মনে হবে, বাট হি ওয়াজ অ্যাসোসিয়েট উইথ মোল্লা ফজলে আকবর, যার নাম আমি দিয়েছি যে ইয়ার কুশলী, কি বলে, বিডিআর পিলখানার পিছনে কুশলী, মোল্লা ফজলে আকবর। হি ওয়াজ DGFI দ্যাট টাইম। ফজলে আকবর ব্রিগেডিয়ার জেনারেল শরীফ, ঢাকা পশ্চিম টেনিয়র অ্যাপ্রক্সিমেট 10 বছর। গত 15 বছরের মধ্যে সে 15 বছরের মধ্যে 10 বছর ছিল ঢাকাতে। সো ইউ ক্যান ক্যালকুলেট হি ইজ ডুইং। সে যেটা করতেছে যে এখন যারা খুব মেটিকুলাসলি সেকেন্ড টায়ার আওয়ামী লীগের যারা আছে, একটা হচ্ছে ফার্স্ট টায়ার, মানে আওয়ামী লীগ আমরা বলেছি জানি না যে শেখ হাসিনা প্রতিটা সংস্থাতে আওয়ামী লীগের
5, 6, 7, 8, 9 টায়ার করে আওয়ামী লীগ রাখছে। এই সেকেন্ড টায়ার আওয়ামী লীগকে সে এখন ইম্পর্টেন্ট জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ঠিক আছে? তারা দিচ্ছে কোথায় কোথায়? ঢাকার আশেপাশে সেন্ট্রাল বিভিন্ন জায়গাতে, ইম্পর্টেন্ট জায়গাতে, যাতে যে কোনো সিচুয়েশন ক্রাইসিস হলে আপার পক্ষে তারা অবস্থান নিতে পারে। সেকেন্ড টায়ারদেরকে সে এখন এই এমএস ব্রাঞ্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে এই কাজটা করতেছে সে। আচ্ছা, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স স্টোরি আছে যে একটা দেশ আরেকটা দেশের স্যাবোটাজ কিভাবে করে। কোল্ড ওয়ারের সময় একরকম একজন ডাবল এজেন্ট ছিল, সে রাশিয়ান আর্মিতে যে একজন লেফটেন্যান্ট জেনারেল, সে কি করতো, রং লোককে রং জায়গায় দিত, জাস্ট পুরা মানে যে জিনিসটা গোয়েন্দায় দিলে ভালো হবে এরে দিয়ে দিল একটা কোয়ার্টারিং জবে, কোয়ার্টারিং গুলো ভালো হলো এরে দিল একটা অপারেশনাল জবে, মানে হট পোস্টাই। এই 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 সারাফ কাজটা জাস্ট এটাই করতেছে, জাস্ট ম্যাচিং আপ দ্য থিংস, রাইট পার্সনকে চুজ করা, রাইটের, এটা হচ্ছে এমএস ব্রাঞ্চের কাজ। হি ইজ নট ডুইং ইট। এবং অফকোর্স সবকিছুর দায়িত্ব শেষ পর্যন্ত ওয়াকার স্যারকে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ইয়া করে মানে আমাকে ভুল বুঝিয়েছে লোকজন বললে তো আপনি পার পাবেন না স্যার, এটা বুঝতে হবে। এট প্রেজেন্ট আমি কয়েকদিন আগে ইয়াতেও দেখলাম যে ইলিয়াস হোসেনের ইয়াতে হাসান নাসির স্যার বলেছে যে দেশকে তারা এখন, আচ্ছা একটা কমেন্ট দেখি, ডিজেফআই অ্যাটাচি দিয়ে প্রবাসী ব্লগারদের নজরদারি কেন করা হচ্ছে, এটা তারা করবেই, এটা এই পয়েন্টটাতে আসবো আমি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা ওই হাসান নাসির স্যার খুব সুন্দরভাবে বললেন যে আমি যে অ্যাসেসমেন্টটা দিয়েছি যে তারা এখন চাচ্ছে সরকার যেখানেই থাকুক এমন একটা সিচুয়েশনে নিয়ে আসা, তারা জানে শেখ হাসিনা আসতে পারবে না, তারা দেশের পরিস্থিতি এমন একটা জায়গায় এনার্কিতে নিয়ে যাবে। এটা কিন্তু নাম্বার অফ টাইম ইলিয়াস হোসেন বলেছে, পিনাকিদা বলেছে, কনক স্যারের শোতে আমরা নাম্বার অফ টাইম বলেছি, ইভেন রিসেন্টলি আমি গতকালকে দেখলাম জুলকারনাইন স্যার একটা পোস্ট শেয়ার করেছে যে তারা কোন কোন জায়গাতে স্যাবোটাজ করবে। এই সবকিছুর প্ল্যানিং হচ্ছে। এরকম একটা সিচুয়েশন যখন আসবে তখন সবাই বলবে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে, সেনাবাহিনী দায়িত্ব নিবে কারা, উইথ দ্যাট আওয়ামী জেনারেলস এন্ড আদার থিংস। যারা ইনঅ্যাক্টিভ হচ্ছে তখন তারা অ্যাক্টিভ হয়ে যাবে, যে তারা তখন একটা আর্মির ভাবমূর্তি থাকবে, দেশের এই ক্রাইসিস টাইমের মধ্যে আওয়ামী লীগ আবার সেভিয়ার হিসেবে আসতেছে। বাট একটা জিনিস মনে রাখবেন, আর্মি এখন গ্রাউন্ডে আছে, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আর্মি ইচ্ছা করলেই সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, রহস্যজনক কারণে নিচ্ছে না। এটা যদি আপনারা না বুঝেন তাহলে কিছু কারণ নাই। এখন যদি আর্মি আসে দেখবেন সবকিছু, কিন্তু তখন ভারতের সাপোর্টটা চলে আসবে, তো তখন দেখবেন সব আর কোনো এনার্কি হচ্ছে না। কি আওয়ামী লীগ মানে কি আর্মি টেকেন ওভার করেছে, আর্মি তো এখনো আছে। আর্মিকে এই যে আর্মিকে ঠিকমতো অ্যাক্ট করতে দিচ্ছে না ভারত, কারণ তারা চাচ্ছে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন হোক, হওয়ার পরে যাতে আর্মি আবার টেক ওভার করতে হবে। এই সরাফ চেষ্টা করতেছে ওই যে সেকেন্ড টায়ার অফিসারদেরকে, এটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট, ঢাকার আশেপাশে অ্যারাউন্ড সব জায়গার মধ্যে পোস্টিং গুলো সে দিতেছে। এই এদেরকে চেঞ্জ করতে হবে ওয়াকার স্যারকে। আচ্ছা, আমরা জানি যে এটা কাস্টমারি, নর্মালি একজন চিফ চেঞ্জ হলে নর্মালি যেটা হয়, চিফ তার নিজের পছন্দের এমএস কে নিয়ে আসেন, নিজের পছন্দের ডিএমও কে নিয়ে আসেন। এক্ষেত্রে কিন্তু তাই হয়নি। সব আগের যে সেট আপ আছে, এই মানে আমার কথা হচ্ছে এই যে একটা 2024-এর একটা বিপ্লব গেল, বিপ্লবের সময় আর্মির অবশ্যই 5 তারিখের আগের লোক পরের লোক, বাট এটা তো সেই আর্মি 5 তারিখের আগে যে আর্মি যে ইয়াটা করেছে, জনগণের দিয়ে গুলি করেছে। এবং আমি মানে একটা জিনিসের জন্য খুব অ্যাশেমড হই মাঝে মাঝে, আবার মনে করি না ঠিকই আছে, যেটা হচ্ছে আমার বাসায় এখনো ইয়া আছে, কি বলে, পোস্টার গুলো আছে। ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। এনিওয়ে সরি, আমার ওয়াইফের গুছানোর বাতিক আছে, এগুলো কোথাও গুছায় রাখছে। মোট কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে ইউএন এর সামনে দাঁড়িয়েছিলাম যে সেনাবাহিনী আর বাংলাদেশ আর্মিকে স্যাংশন দেওয়ার জন্য। এই জন্য তখন বাংলাদেশ আর্মি গুলি করতেছিল,
আমাদের সাধারণ জনগণের দিকে। এটা আরেকদিন দেখো আছে আমার কাছে যত ব্যানার এবং ফেস্টুন। আমরা ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিল এই সেনাবাহিনীর এগেনস্টে। কেন দাঁড়িয়েছিলাম? কারণ তারা সিভিলিয়ানের দিকে গুলি করতেছিল। সো আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সেই আর্মি, এবং 2005-এর আগের আর্মির যে সমস্ত আর্মি হেডকোয়ার্টারের ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডিএমআই, ডিএমও, এমএস ব্রাঞ্চের যে সমস্ত স্টাফ ছিল স্টিল দেয়ার, তারা এখনো আছে এবং তারা ওইভাবেই আর্মিকে সাজাচ্ছে। আমাদেরকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। এবং আমাকে আমার সোর্সরা বলে হচ্ছে যে এরা হচ্ছে চিফকে মিসগাইড করতেছে এই সেই। বাট আমার কথা হচ্ছে উনি তো সেনাপ্রধান পর্যন্ত হয়েছেন, যেভাবেই হোক হয়েছেন, জেনারেল হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন। উনি যদি বলেন যে আমাকে ভুল বোঝাচ্ছে, এটা তো হবে না। ইমিডিয়েটলি আমি জেনারেল ওয়াকার স্যারকে অনুরোধ করবো এই অফিসারগুলোকে সরানোর জন্য, এছাড়া তো আমার পূর্বের যে দাবি দেওয়া আছে সেটা হচ্ছে ডিজিএফআই, তারপরে বিজিবি 9 ডিবির জিওসি, এগুলাকে এখন আপনারা কোনো কিছুই সরাচ্ছেন না। ওয়ারেজ আমরা তখন অ্যাশেমড হব যখন এই যে গুম কমিশন যে একটার পর একটা লিস্ট বের করতেছে, এবং লিস্ট বের করার পরে যখন তাদেরকে আপনাকে ফোর্স রিটায়ার্ড দিতে হবে এবং দেখবেন যে এদেরকে সিভিল অথরিটি এসে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তখন আমরা অ্যাশেমড হব। এবং এই লোকগুলাকে আপনারা এতদিন হারবার করেছেন, তখন আপনি নিজে অ্যাশেমড হবেন। ও আরেকটা জিনিস আমাকে আরেকজন বললো যে এই সেলিম আজাদ এবং গং, এখন আমি যেহেতু খুব স্ট্রংলি এগুলার এগেনস্টে বলতেছি, মাঝে মাঝে ওয়াকার স্যারের এগেনস্টে খুব স্ট্রংলি বলি, তা এখন আমার নামে আবার ওই মানে যখন জিয়াউল আহসান, ডিজিএফআই তারা আমার নামে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ এরকমটাই ভিডিও বের করেছিল, এরকম নাকি আমার নামে ওই একই কমপ্লেন কি হাসিন স্যারকে গুমের সাথে জড়িত, আর ম্যাডাম খালেদা জিয়ার বাড়ির উচ্ছেদ আমার নেতৃত্বে হয়েছে, এইগুলো নিয়ে আবার একটা তারা নাকি ভিডিও এবং অন্য কিছু বের করে। আই ডোন্ট কেয়ার। আমি শুধু ওই সোর্সকে বললাম যে স্যার আই সার্ভাইভ শেখ হাসিনা। সো এটা নিয়ে আর মানে করার কোনো কিছু নাই। সো আমি আশা করব যাদের নামগুলা বললাম, যাদেরকে ব্রিগেডিয়ার সেলিম আজাদ, আজহার, ব্রিগেডিয়ার শারাফ, নাজিমুদ্দৌলা, দে শুড বি চেঞ্জড ইমিডিয়েটলি। দে আর ক্রিয়েটিং, মানে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ওই এমন ভাবে সেট আপ করতেছে যেন যে কোনো সময় ওই যে টুক করে আপা চলে আসবে, আসলেই তারা আবার সেই মতো সেট আপ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেনাবাহিনীকে এই টাইমে সেনাবাহিনী সবসময় দায়িত্ব নিতে হবে। এই সিচুয়েশনে সেনাবাহিনীর দায়িত্ব নিলে পুরা ইন্ডিয়ার কন্ট্রোলে চলে যাবে আমরা সবাই, পিরিয়ড। এখন আমি দেখি কোনো কোয়েশ্চেন থাকলে আমি নিব। কোয়েশ্চেন কি আছে? Yes, we are all state of war. Correct. স্যার কি ব্রিটিশ শয়তানি বুদ্ধি ভাগ করে আর শাসন নীতি অনুসরণ করছে আকার? ইলিয়াস ভাই আজকে কিছুক্ষণ আগে ভয়ানক একটা শেয়ার দিয়েছে এই বিষয়ে, ডিজিএফআই এটা করেছে। হ্যাঁ, ও আরেকটা জিনিস আমি বলতেই ভুলে গেছি, এখনো ডিজিএফআই কি বলে, এখনো ডিজিএফআই ওই ইসলামিক দলগুলোতে পয়সা দিচ্ছে, ওদেরকে করতেছে। এবং যে সমস্ত, আমি নাম বলতে চাই না, রিপুটেড ইয়াং পলিটিশিয়ানস সরকারের এগেনস্ট, মানে সরকারের পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনকে প্রেসার দিয়ে বিভিন্ন দলে অংশগ্রহণ করার চেষ্টা করতেছে ডিজিএফআই। মানে কিছু কিছু লোককে জোর করে এনে করা, দলে করা। আমি আরো যখন স্পেসিফিক নাম আমি পেয়েছি, স্টিল আমি মানে সোর্স আরো 2-3টা জায়গা থেকে কনফার্ম না করে বলতে চাচ্ছি না, কারণ তো এখনো লোকজনকে ডিজিএফআই ধরে নিয়ে বলতেছে তুমি এই দলের মধ্যে অংশগ্রহণ করে, এই রাজনৈতিক দলকে। আমাদেরকে মানে আমি বলতেছি প্রফেসর ইউনূস স্যারকে, ডিজিএফআই কে এই পলিটিক্যাল ম্যাসের ভিতরে ঢুকানো থেকে বের করেন। জাস্ট পলিটিক্যাল কোনো অ্যাফেয়ারের মধ্যে, পলিটিক্যাল মধ্যে অ্যাফেয়ারে জড়াবে যখন এই পলিটিক্যাল অ্যাফেয়ার মধ্যে কি ভারতীয় এজেন্ট আছে, এগুলো বের করার জন্য থাকবে ডিজিএফআই। এটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স। যারা দেশে থেকে ভারতের পক্ষে কাজ করবে রাজনৈতিক দল থেকে, ওগুলাকে খুঁজে বের করবে। বাট রাজনীতি একজনে কে নেক্সট সরকার গঠন করবে ইজ নট, এটা ডিজিএফআই এর কাজ না, এটা এনএসআই এর কাজ না। যাক, আমার আছে কাজ আছে অনেক, নিজেও ব্যস্ত আছি, এর মধ্যেই বাধ্য এটা করলাম। সেলিম আজাদকে বলবো
বললাম আমার নামে যা ইচ্ছা তাই বের করতে পারো, আমাকে, আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার বাচ্চারা কিশোর গ্যাং কত কিছু বের করছে। আই ডিডন্ট কেয়ার অ্যান্ড আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম। এখানে শেষ করছি, ধন্যবাদ।